স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নির্মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে যুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন স্টুডিওতে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে ৭১ জার্নালে। এবং একই সাথে দর্শক বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথিরা পর্যায়ক্রমে যুক্ত হবে, নানা বিষয় নিয়ে তারা বিশ্লেষণ করবেন, আমরা তখনও সেই আলোচনায় থাকব। দর্শক, আমরা আলোচনা করব বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে এরই মধ্যে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকেও একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে। সেটি হচ্ছে নীলুফার চৌধুরী মনি, তিনি বিএনপির দলীয় সাবেক এমপি। ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের। আপনাকেও স্বাগত, সময় দিয়েছেন আমাদেরকে ৭১ জার্নালে। প্রথমে একটু যদি ডক্টর সাখাওয়াত সায়ন্ত আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচন এবং আমরা জানি যে বিএনপির এখন যে অবস্থা, বেগম খালেদা জিয়া না থাকার পর তারেক রহমানের কাঁধেই আসলে সবচেয়ে বড় দায়িত্ব, দল, দেশ এবং একই সাথে নির্বাচন। সেখানে আজকে যখন নির্বাচনা জন্য যে পরিচালনা কমিটি গঠিত করেছে বিএনপির পক্ষ থেকে, তারা একটি বৈঠক করেছে। আপনার কাছ থেকে একটু এই বিষয়ে একটু মন্তব্য শুনে আসতে চাই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় সঙ্গে মনিয়াপা সহ দুজন অতিথি যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বিএনপির পলিটিক্সের রিয়ালিটি হলো যে ম্যাডাম খালেদা জিয়াকে যখন একটি মিথ্যা মামলায় ফ্যাসিবাদ সরকার জেলে নেয়, তখন থেকে দেশের বাইরে থেকে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে বিএনপির ঐক্য ধরে রাখা, সংগঠনের ভিত্তি মজবুত করা এবং দল পরিচালনা করবার যে দায়িত্বটা, এটা তারেক রহমানই পালন করেছেন। পরবর্তীতে ম্যাডাম জেল থেকে ছাড়া পেলেও তার অসুস্থতা এবং নানান কারণে তিনি খুব অ্যাক্টিভলি দলের চেয়ারপারসন হিসেবে দল পরিচালনার দায়িত্ব পালন করতে পারেননি। কিন্তু তিনি একটা অভিভাবক সুলভ অবস্থানে ছিলেন এবং ওই সময় তিনি শুধু বিএনপির নয়, দেশের রাজনৈতিক অভিভাবক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য অবস্থায় ছিলেন। তিনি বিএনপির নেতৃত্ব থেকে বড় হয়ে উঠেছিল তার রাজনৈতিক অভিভাবকত্বের পরিচয়টা। ফলে বিএনপিকে পরিচালনা করা, তাকে এগিয়ে নেওয়া, সাংগঠনিক ভিত্তি মজবুত করবার সমস্ত দায়িত্ব তারেক রহমানই করেছেন অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে। ম্যাডামের ইন্তেকালের পরে গঠনতন্ত্র মোতাবেক তারেক রহমানই এটার পরবর্তী চেয়ারপারসনের দায়িত্ব নেবেন, এটা সঙ্গত এবং গঠনতান্ত্রিকভাবেই সেটা। ফলে তার উপরেই সব দায়িত্ব বর্তায়। ম্যাডাম বেঁচে থাকতো, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গ্রুপ, স্টেক হোল্ডার সবাই যে যোগাযোগ রক্ষা করা, মিটিং করা, সেটা তারেক রহমানের সঙ্গে করছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে টেলিস্টার প্রথম আলোতে যখন ধ্বংসযজ্ঞ চালানো হয় এবং উদীচী ছায়ানটে হামলা চালানো হয়, তারপরে সংবাদপত্রের বা বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করে বিএনপি। সেখানেও কিন্তু ভার্চুয়ালি তারেক রহমান সংযুক্ত হয়েছিলেন এবং তার সঙ্গে সবাই বসেছিলেন। এই আজকে যে ব্যবসায়ীদের সঙ্গে বসলেন তিনি, প্রেস ক্লাবের কর্মকর্তা যারা এখানে ম্যানেজিং কমিটি আছেন, প্রতিনিধি, তাদের সঙ্গে বসলেন বা বিভিন্ন গ্রুপের সঙ্গে তিনি বসছেন। কারণ বিএনপি একটি বড় দল এবং তার প্রধান কাণ্ডারি তারেক রহমান এবং তার গত কয়েক বছর ধরেই তার যে গ্রহণযোগ্যতা বেড়েছে মানুষের কাছে, তার বক্তব্য, তার ভূমিকা, প্ল্যানিং এবং সর্বশেষ তিনি 25 তারিখে দেশে আসবার পরে যে সংক্ষিপ্ত, ইনক্লুসিভ, পজিটিভ বক্তব্য দিয়েছেন, সেটাও সবার কাছে প্রশংসা পেয়েছে। এমনকি ম্যাডাম খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানে তিনি যে খুবই সিম্পল কয়েকটা লাইন মাত্র বললেন, সেটিও প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে তারেক বিএনপিকে ভালোবাসে যারা, সেটার আলাদা একটা পজিশন তো তাদের ছিলই, বিএনপির বাইরেও অনেকের আগ্রহ তৈরি হয়েছে তারেক রহমানের প্রতি এবং ভবিষ্যৎ বাংলাদেশ নির্ভর করছে জনাব তারেক রহমান এবং বিএনপির উপরে, এটা অনেকে মনে করতে শুরু করেছেন। ফলে তিনি যদি এই দলটি বা তারেক রহমানের নেতৃত্ব তারা যদি ভুল করে, বাংলাদেশও পথ হারাবে, এরকম অনেকে মনে করছেন। সেই প্রেক্ষাপটে ব্যবসায়ীরা বসছেন, সবাই বসছেন, ফলে এর আলাদা একটা গুরুত্ব আছে। এটা
বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্বকে আরো অনেক বাড়িয়ে দিল। তার অবশ্যই। যে মানে তার যে দায়িত্বশীলতা সেইটার বোঝাটা আরেকটু বাড়লো। অবশ্যই আসলেই মানে শুধুই দল না, পুরো দেশের অনেক কিছুতেই আসলে তাকে এই দায়িত্বভার নিতে হবে সামনের দিনগুলোতে, কারণ নেতৃত্বের জায়গাটি মানুষ হিসেবে তার প্রতি সাধারণ মানুষের অনেক রকম আসলে প্রত্যাশা রয়ে গেছে। নীলুফার চৌধুরী মনি, আমরা একটু আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, যেহেতু নির্বাচন সামনে, আমরা জানি যে অনেক বিএনপি প্রার্থী তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, আমরা জানি। সেই জায়গা থেকে যখন নির্বাচনের পরিচালনা কমিটি বৈঠক করে, সেখানে কি ধরনের সিদ্ধান্ত বা কি ধরনের দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে সামনের দিনগুলোতে, সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, বিএনপি একটা বড় দল, তাদের স্বপ্ন অনেক জনগণকে দেওয়ার জন্য। অতীতে বিএনপি এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য অনেক কিছু করেছে। সেই ধারাবাহিকতা রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে জনাব তারেক রহমান, এই ধারাবাহিকতায় তিনটা, আমি প্রজন্ম না বললেও 3 জন মানুষ একটা পরিবারের পরপর, তো সেটা অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করার দরকার, যেভাবে আপনার মনোনয়ন দিয়েছেন, তাদের দিয়ে কথা বলেছেন, মনোনয়নের আজকে গতকালকে বৈধতা একটা ম্যাক্সিমামই বিএনপির বৈধতা পেয়েছে, এবং তারপরে যেভাবে কাজ করলে যে ইস্তেহারটা রেডি করা হচ্ছে, যে ধরনের কথাগুলো চলেছে, সেটা আসলে ইস্তেহার নিয়ে সেটা সামনের দিনে আপনাদের সামনে খুব সত্বর প্রকাশিত হবে বিএনপির মাধ্যমে। বিএনপি ক্ষমতা গেলে ইতিমধ্যে আপনার ইস্তেহারের মতোই অনেকটা 31 দফা, যেটা বিএনপি অনেক দিন আগে থেকে, ফ্যাসিস্ট শাসন আমল থেকেই বিএনপি এই 31 দফা নিয়ে বহু বছর কাজ করেছে। তারপরে 31 দফা প্রকাশিত হয়েছে, প্রকাশ করেছে সাংবাদিকদের মাধ্যমে, এবং সেই 31 দফা সমস্ত বাংলাদেশে প্রচারণা চলেছে এবং এখনো চলছে। সেই জায়গায় অনেকটা আমাদের ইস্তেহারটা জানা, সেটার সঙ্গে কিছু হয়তো যুক্ত হবে, যোগ হবে। 31 দফা বাধ্যতামূলক থাকবে। বিএনপি এই 31 দফা নিয়ে কাজ করতে চায়। আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নিতে পারেন, তাহলে এইভাবে কাজ করবে। এই কথাগুলোই বিএনপি নেতৃবৃন্দ এবং বিএনপি চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান আমাদের, উনি এই কথাগুলো বরাবরই বলে এসেছেন এবং এখনো আসার পরে এই কথাগুলোই হচ্ছে। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে উনি বসছেন, কথা বলছেন, অনেক কষ্ট পেরিয়ে এসে এবং আসার পরে এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে ওনার মা, সারা বাংলাদেশের নেত্রী, গণমানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, জনগণের নেত্রী, উনি আমাদের ছেড়ে চলে গেলেন। সেটা নিয়ে তো আজকে 4-5 দিন এটা নিয়ে আছে। তারপরেও কাজ বসে থাকেনি। এই শোককে শক্তিতে পরিণত করে বিএনপি কাজে লাগাতে চাচ্ছে সামনের দিনের গণতন্ত্রের প্রত্যাশায়। গণতন্ত্র তার যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত হবে, সেই লক্ষ্যে আজকে এত বড় দুঃখকে সাথে নিয়েও কিন্তু বিএনপি কাজ করে যাচ্ছে, বিএনপি নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে, এটা আমরা মনে করি। এবং বিএনপি তার লক্ষ্যমাত্রায় ইনশাল্লাহ পৌঁছতে পারবে, এটা আমরা আশা করি। আপনার কাছে একটি প্রশ্ন, বিরতি যদি সময় হয়ে গেছে, প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, এরই মধ্যে বিভিন্ন সময় একটি কথা বারবার এসছে যে জুলাই সনদে বাস্তবায়নের ক্ষেত্রটি যেন ইশতেহারে রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। আপনি হয়তো জানেনও যে গতকাল সুশাসনের জন্য নাগরিক সুজন তারা একটি সংবাদ সম্মেলন করেছে। তারাও কিন্তু সেখানে বলছে যে রাজনৈতিক দলগুলোকে তাদের যে ইশতেহার হবে নির্বাচনের জন্য, সেখানে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারটা দিতে হবে। এবং একই সাথে হচ্ছে, যেহেতু আপনারা বলছেন যে নতুন এই 31 দফার বাইরেও আরও নতুন কিছু হয়তো যুক্ত হতে পারে, সেখানে এই বিষয়টি যুক্ত হবে কিনা আমরা প্রশ্নের উত্তর নিব, তবে বিরতির পরে। এবং দুঃখিত ব্যারিস্টার সাজ্জাদ আলী, আসতে পারছি না এখনই আপনার কাছে, বিরতির পর আসবো আবারও। দর্শক, একটি বিরতির সময় হয়ে গেল 71 জানুয়ারি, বিরতির পর নিশ্চয়ই আবার আলোচনা যুক্ত হবেন। আমরা একটু আসতেই চাই প্রথমে ব্যারিস্টার সাজ্জাদ আলী, আপনার কাছে প্রশ্ন আসলে দুটি। একটি হচ্ছে যে আপনাদের একজন শীর্ষস্থানীয় নেতার আমরা জানি যে মনোনয়নপত্র বাতিল হয়েছে, আপিল করতে যাচ্ছেন কিনা। আরেকটি হচ্ছে, আপনারা বলেছেন যে মনোনয়ন এই বাতিল প্রক্রিয়াটি একটি দলের ইন্ধনে হচ্ছে বলে আপনারা মনে করেন। সেই একটি দলের ইন্ধন বলতে কাকে বুঝিয়েছেন আপনারা?
আমার সহ আলোচক বৃন্দ এবং যারা শুনছেন, আহ, উনি আপিল করবেন কিনা সেটা স্পেসিফিক্যালি উনি একটু আগে প্রেস ব্রিফিং করেছেন দেখলাম, সেখানে উনি বলেছেন যে উনি অ্যাপিল করবেন, আর অ্যাপিল করা ছাড়া তো কোনো উপায় বা আর কোনো ওয়ে খোলা নেই। তবে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে জাস্টিস নট অনলি বি ডান, ইট সিমস টু বি ডান। এখানে নির্বাচন কমিশনের যারা রিটার্নিং অফিসার যাচাই বাছাই করছেন, তারা আসলে কোয়াসি জুডিশিয়াল অফিসার হিসেবে যখন সেখানে বসছেন, তাদের জুডিশিয়াল মাইন্ডটা তারা অ্যাপ্লাই করতে ব্যর্থ হচ্ছেন বেসিক্যালি। কারণ তারা খুব সিলি ম্যাটারগুলোতে এই নমিনেশন পেপারগুলো বাতিল করছেন। কারণ দেখা যাচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশে 1972-এর আলোকে যে ইস্যুগুলো তারা দেখছেন, দেখান মামলার তালিকা, কারণ বিএনপি জামাতের যারা ছিলেন 100, 150, 70, 80 সবারই প্রচুর মামলা আছে এবং সবাই বেইলে আছে। দেখা যাচ্ছে হয় মামলার শেষ পরিস্থিতিটা অনেক ক্ষেত্রে দিতে পারছে না, তারা যদি অনেক ক্ষেত্রে সুযোগ না দিয়ে সাথে সাথে বাতিল করে দিচ্ছে। এই সুযোগটা আসলে যাদের বিরুদ্ধে অভিযোগ বা যাদেরটা বাতিল হচ্ছে তাদের সুযোগটা দেওয়া উচিত। এটা এটা এই জিনিসটা খুব অন্যায় করছে তারা। এরপর যারা হচ্ছে দ্বৈত নাগরিকের ইস্যু, যারা দ্বৈত নাগরিক এখানে ইলেকশন করতে আসে অবশ্যই তারা সেটা সারেন্ডার করে আসছে, এটা তাদেরকে অনেকে হয়তো ভুলে দেয়নি বা বাদ গেছে, সে সুযোগ তারা আমলে না নিয়ে এগুলো বাতিল করে দিচ্ছে। এই জিনিসগুলো আসলে এই জিনিস থেকে প্রকাশ পায় যে বেসিক্যালি ওনারা স্টেটমেন্ট দিয়ে বলছে ওনারা একটু ঝুঁকে গেছে এবং ওনারা ওনাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারছে না, সেই জন্যই এই কথাটা আসছে। এবং দেখেন প্রায় বাংলা অনেকগুলো 723টা প্রার্থিতা বাতিল হয়েছে, যেগুলো বেশিরভাগই সিলি গ্রাউন্ড, হয়তো অ্যাপিলে অনেকগুলো ফেরত আসবে, কিন্তু একজন প্রার্থীর ক্ষেত্রে প্রথম এটা যিনি রিটার্নিং অফিসার তার যোগ্যতা, তার তার যে কি বলে সেটা, সে যে উনি যে পক্ষপাতহীন বিহেভিয়ার করছেন সেটা আসলে এখান থেকে একটু সন্দেহ প্রকাশ করা যাচ্ছে আর কি, যেটা আমরা দেখতে পাচ্ছি। এইটাই হলো বিষয়। না, আরেকটু আপনারা বলছেন যে হচ্ছে মনোনয়নপত্র বাতিলের প্রক্রিয়াটি একটি দলের ইন্ধনে হচ্ছে, সেই প্রশ্নটা আসলে আপনার কাছে আমার ছিল। আপনারা এখন এই ক্ষেত্রে যে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যেমন দেখা যাচ্ছে একই ইস্যুতে পক্ষ যে যে একটি দল, যেহেতু আপনি নাম বলছেন না, এটা এটা তো অবশ্যই আমাদের এখানে তো দুজন সহ আলোচক, ওনারা তো একটা দলকে রিপ্রেজেন্ট করছেন। তো এই একটি দল বলতে যদি এই দলকেই বোঝানো হয়, তাহলে দেখা যাচ্ছে কি সেখানে একই ইস্যুতে মামলা আছে, মামলা শেষ অবস্থা হয়তো উনিও দিতে ব্যর্থ হয়েছেন, ওনার মনোনয়নটা বৈধ হচ্ছে, কিন্তু জামাতের যিনি তারটা উনি দিতে পারেননি বা একটু সময় চেয়েছেন যে লাস্ট অর্ডারটা নিয়ে আসবে বা লাস্ট ইনফরমেশন উনি কালেক্ট করবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনারটা বাতিল করে দিয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাক্ষরের একটু ভুলের কারণে বাতিল, যেগুলো খুবই সিলি ম্যাটার। তো এখান থেকে আসলে বলা হচ্ছে যে একটি দলের ইন্ধনে বা একটি দলের নির্দেশনার কারণে বা একটি দলের প্রভাবের কারণে এই কাজটা করা হচ্ছে, এই হলো কথা। নীলফার চৌধুরী মনি, একটি দল ইন্ধনে এই মনোনয়নপত্র বাতিলের প্রক্রিয়ার মধ্যে আছে নির্বাচন কমিশন, কিছুটা ইঙ্গিত আপনাদের দলের প্রতি দেওয়ার, আসলে আমরাও ইঙ্গিত আসলে ওনার বক্তব্য থেকে আমার মনে হচ্ছিল। আপনারও কি তাই মনে হয় যে আপনারা কোনোভাবে প্রশাসনিক জায়গাতে কোনো প্রভাব খাটাচ্ছেন, যে অভিযোগগুলো অন্য রাজনৈতিক দল আপনাদের উপর দেয়? আমি একটা কথা বলতে চাই, নির্বাচন কোনো সিলি ঘটনা না। এতদিন যা প্রোপাগান্ডা করেছেন ওনারা, এতদিন যা বিভিন্ন বাহিনী দিয়ে আমাদের পিছনে বিভিন্নভাবে হয়তো 1%, 2% হয়েছে, সেটাকে 100% করেছেন, সেটা একটা দিক ছিল যে সেটা রাজনৈতিক আমি ধরে নিলাম যে এক ধরনের এটা প্রোপাগান্ডা হিসেবে। বাট এখন যে কথাটা ওনারা বলছেন এটা কিন্তু প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করা উচিত, প্রমাণ ছাড়া কোনো কথা বলা উচিত না। কারণ আমরা তো নিজেরাও বুঝি, ওনারাও জানেন যে প্রশাসনে যারা আছেন তারা ওনাদেরই লোক। এমন তো নয় যে ওনারাই যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সেই জন্যই এই ঘটনাটা ঘটানো হচ্ছে, এটাও তো হতে পারে। আমি আমার জায়গা থেকেও সন্দেহ পোষণ করতে পারি, ওনারা ওনাদের জায়গা থেকে যে সন্দেহটা বলছে। এমন কি হয় না যে যারা বুঝাই যায় যে একটা শ্রেণী নির্বাচনটাকে পিছাতে চায়, যারা পিছাতে চায় তারাও তো এই কাজগুলো করতে পারে। তো কিংবা সত্যিকার অর্থেই প্রশাসনে এই জিনিসগুলো ভুল ধরা পড়েছে, সেই কারণেই দেখা গিয়েছে বিএনপিরও অনেকের ধরা পড়েছে, তাদেরও খারিজ হয়েছে, বাট বেশি না, এটা ওনারা বলতে চাচ্ছে। সেটা তো এমনিতেও বিএনপির নাও হতে পারে, এটাও হতে পারে।
সো এটা আমার মনে হয় না যে নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনের আর আছে 1 মাস 5-7 দিন, এর মধ্যে এই ধরনের ভুল ভ্রান্তি করা ঠিক না। উনারাই তো গিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আবার বলেন যে একসাথে 5 বছর থাকতে চান, একসাথে জাতীয় সরকার গঠনের জন্য ওনারা বলেন। তাহলে আমরা কোনটাকে ধরবো, আজকের এই কথাটা নাকি গত 1 দিন আগের ওই কথাটা যেটা জামাতের আমির সাহেব বলেছেন? সেই জন্য আমরা বলতে চাই যে ইলেকশন যেই আসুক, আপনার যাকেই জনগণ সিলেক্ট করুক, আমার মনে হয় না যে নির্বাচন নিয়ে এই ধরনের কাজ করাটা ঠিক হবে। তাহলে তো ওই যে সেনা প্রধান যে বলেছিলেন, আপনারা যদি এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন তাহলে কিন্তু এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তো আজকে নির্বাচন একদম দৌড় গোড়ায় যেখানে, সেইখানে এই কথাগুলো কি কোনো, আমার মনে হয় যে প্রশাসনকে ওনারা দেখা যে কেন এই জিনিসটা ওইটা বের করেন, প্রশাসনের কাছে তারা আবেদন করুক যে আপনি একই জায়গায় 2 চোখে 2 রকম জিনিস তো আপনি দিতে পারেন না। আপনি দেখান যে ওনাদের সঙ্গে আমাদের সাথে আপনারা সিমিলার করে দেখেছেন, সেটা তারা প্রশাসনকে বলতে পারে। তারা আন্দাজে একটা জায়গায় আঙ্গুল তোলা, আমি মনে করি না যে এটা যুক্তিসঙ্গত। জামাত একটা পুরানো দল, অনেক দিনের পুরানো দল, সেই পুরানো দলের কাছ থেকে জাতি এটা আশা করে না যে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলবেন ওনারা। আমি মনে করি ওনারা প্রমাণ সামনে আনুক 2-4টা। এটা তো ওপেন, এটা তো কোনো গোপনীয় কিছু না। তাহলে যাদেরটা বৈধ হয়েছে তাদেরগুলো দেখে তারা বলুক যে এইখানে একই সমস্যা আমারও ছিল, তারও ছিল, তাহলে তারটা কিভাবে হলো না, আমারটা বাই নেমে বলুক। তারা তো আন্দাজে এই কথাটা এই নির্বাচনকে সামনে রেখে বলতে পারে না। আমি সম্মান দিয়ে কথা বলছি এটা, যে এই কাজগুলো তারা আরো একটু মানে বিচারিকী ক্ষমতা নিয়ে তারা কথাটা বললে ভালো হয়। এইভাবে আন্দাজে ঢিল ছোড়াটা ঠিক না। সাজ্জাদ আলী, আসলে রাজনৈতিক জায়গা থেকে এরকম প্রমাণ সাপেক্ষেই আসলে যখন যুক্তি তর্কের জায়গাটা আসে তখন সেটা সামনে আসে যে প্রমাণের বিষয়টি নিয়ে আসতে হয়। কাউকে কাদা ছোড়াছুড়ি করার না করার আসলে যে জায়গাটি, সেটা আমরা বরাবরই রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে। একটু অ্যাড করার আগে ছোট্ট একটা, আমার ওই যে যেহেতু মনিয়াপা প্রশ্ন তুললেন সাজ্জাদ ভাই, আপনাদের কাছে কি ওরকম আছে? ধরেন কালকে একটা টেলিভিশনে এই একই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, তখন সিপিবির নেতা কাফি ভাই বলছিলেন যে তাদের দলকে নির্বাচন কমিশন থেকে একটা চিঠি দিয়ে কিছু তথ্য চাওয়া হয়েছিল, তারা সেটি সময় মতো দিতে পারেনি, সেই জন্য ওই কারণে তাদের অনেকের প্রার্থিতা বাতিল হয়েছে। কিন্তু তাদের দলের প্রার্থিতা কোনো জায়গায় বাতিল হয়েছে, কোনো জায়গায় আবার গ্রহণ করেছে, কিন্তু ওই ঘটনা তো সবার বেলায় প্রযোজ্য ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা এক এক জেলায় বা এক এক আসনে এক এক জায়গায় এক একজন যাচাই বাছাই করেছেন। কেউ হয়তো এটাকে সহজভাবে নিয়েছেন, কেউ একটু কঠোরতার সঙ্গে নিয়েছেন। আপনাদের দলের বেলায় কি এমন কোনো হয়েছে কোথাও যে একই আসনে একই ব্যক্তি যাচাই বাছাই করে বিএনপি বা অন্য দলের কারো একই ব্যত্যয় থাকবার পরেও তাদের প্রার্থিতা বহাল রেখেছেন, কিন্তু জামাত ইসলাম বা অন্য কারোটা বাতিল করেছেন? এরকম একই ব্যক্তির দ্বারা হয়েছে, এমন কোনো উদাহরণ আছে আপনাদের হাতে? ইস্যুটা আসলে আমি প্রথম কথাটা হচ্ছে, কোন একটা দলের নাম যেহেতু এখান থেকে কোথাও থেকে আসেনি, আমি আসলে কোনো দলের নাম বলতে চাচ্ছি না, কারণ আমি চাই না এখানে নেগেটিভ কোনো রাজনৈতিক স্টেটমেন্ট দেওয়ার জন্য অথবা কোনো নেগেটিভিটি ছড়ানোর জন্য। যেটা হচ্ছে স্পেসিফিকলি যেটা আসছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে কক্সবাজারের যে আসন থেকে জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের যে আসন থেকে, এখানে যেতে দেখা যাচ্ছে উনি 18 সালে উনি এর আগে যে মামলার যে কথা বলে ওনাকে যে প্রার্থিতা বাতিল করে দেওয়া হলো, ঠিক এই মামলা আছে বা এরকম গাইবান্ধার বা অন্য একটা আসনে দেখা যাচ্ছে, বা ওই জায়গারই আরেকজন ভদ্রলোকের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ওনারটা বলা হয়েছে আমাকে একটু টাইম দেন, আমি প্রপার ডকুমেন্টগুলো সাবমিট করছি, ওনাকে টাইমটা দেওয়া হলো না। এখন এই জিনিসগুলো হচ্ছে, আমি কোনো দলের কথা বলছি না, আমি স্পেসিফিক্যালি বলছি যারা রিটার্নিং অফিসার তারা তাদের জুডিশিয়াল মাইন্ডটা অ্যাপ্লাই করতে ব্যর্থ হয়েছে। এবং এটা তারা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একজনকে ইজিলি দেখছেন, আরেকজনে কিন্তু খুব হার্শ হচ্ছেন। যেমন দেখেন মান্না ভাই, এটা কি আসলে প্রার্থিতা বাতিল হওয়াতে আপনার কাছে মনে হচ্ছে হার্শ হচ্ছেন? আইন তো আসলে
আইন তো হাইকোর্টের- আসলে সবার জন্য সমান, এবং সেখানে যাচাই বাছাই প্রক্রিয়া যে মধ্য দিয়ে বিএনপির একজন প্রার্থী তার যে মনোনয়নপত্র সেটি চূড়ান্ত হয়েছে, সে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু জামাত ইসলামের প্রার্থীকেও মনোনয়নের জায়গাটি চূড়ান্ত করতে হয়েছে। তাহলে এখানে কেন বারবার আপনি যে কথাটা বলছেন যে এখানে কেউ কেউ আচরণ করছে যে কোনো দলকে তারা হয়তো সুবিধা দিচ্ছে, হার্ট হচ্ছে, কোনো জায়গায় তারা শিথিলতা দেখাচ্ছে, আইন অনুযায়ী যদি আমরা চিন্তা করি সহজ ভাষায়, সেখানে তো আসলে কারোর প্রতি সেরকম ভাবে দেখানোর কি সুযোগ আছে, মানে কঠোরতা অথবা নরম হয়ে থাকার? এটা হচ্ছে এই কথাটা হচ্ছে তার ডিসক্রিশন আছে। এটা হচ্ছে যিনি রিটার্নিং অফিসার তার ডিসক্রিশন আছে, এবং এইটা রোধ করার জন্য বেসিক্যালি একটা আইন আছে, যেটা হচ্ছে নির্বাচন কর্মকর্তা আইন 1991, যেটা আবার 2025 সালে এসে আবার সংশোধন করা হয়েছে। এবং যদি এলিগেশন থাকে, অভিযোগ দাখিল করার সুযোগ আছে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে। সেটা যদি আছে সাজ্জাদ ভাই। পক্ষপাতমূলক আবারও আচরণ করে। আবারও আমি একটু রিপিট করি, জি। যেটা আপনি বলছেন যে আপনাদের সহকারী সেক্রেটারি জেনারেল আজাদ সাহেবের ওনার জি। প্রার্থিতা বাতিল হয়েছে। এখন ধরেন একই পরীক্ষার খাতা এক একজন এক্সামিনার যদি দেখে, কেউ একটু সফটলি দেখে, কেউ একটু খুবই কঠোরভাবে দেখে, জি। একই বিষয় কেউ হয়তো একটু সিলি মিস্টেক মনে করে ওভারলুক করে, আবার কেউ এটাকে ধরে যে না আমি নিয়মের বাইরে যাব না। হ্যাঁ, আমি অ্যাগ্রি করছি যে সবাই ইউনিফর্মিটি মেনটেন করে একইভাবে সারা দেশে দেখা উচিত ছিল, সেটা পার্সন টু পার্সন একটু ভ্যারি করেছে হয়তো কোথাও। কিন্তু আপনার এমন কি হয়েছে যে একই আসনে একই ব্যক্তি আজাদ সাহেবের প্রতি কঠোর হয়েছে, কিন্তু ওইখানে অন্য কোনো প্রার্থীর একই বিষয় ছিল তারপরে ছাড় দিয়েছে, এমন কি পেয়েছেন আপনারা কোথাও? তা না হলে এই দোষারোপের রাজনীতিতে জামায়াত ইসলাম ঢুকলো কেন এত আর্লি? ইজ ইট নট টু আর্লি? আসলে বিষয়টা হচ্ছে মর্নিং শোজ দ্য ডে। এখানে ইস্যুটা হচ্ছে এইটাই, কারণ আজ প্রথম যখন যাচাই বাছাই এই ইস্যুগুলো যখন চলে আসে, ডিসক্রিমিনেশন, পক্ষপাতিত্ব, সফটনেস, কারোর জন্য কুসুম কুসুম ব্যবহার, ওইটাই তো কারোর আপনার জন্য কাছে জানতে চাচ্ছি যে দুর্ব্যবহার। একই আসনে একই এখন ব্যক্তি দ্বারা specifically এই কুসুম জিনিসগুলো কুসুম কাজ আর করা গরম হচ্ছে, গরম পেয়েছেন কিনা? হয়তো যেহেতু আজকেই যাচাই বাছাই শেষ হলো, স্পেসিফিক্যালি ইনফরমেশনগুলো হয়তো কালকের মধ্যে আমরা জানতে পারবো বা মিডিয়াগুলোতে আসবে। কিন্তু যে জিনিসটা কিন্তু দেখা এরই যাচ্ছে, মধ্যে তো আপনারা রিটার্নিং তো অফিসারদের আনুষ্ঠানিকভাবে behavior টা খুব বিবৃতি harsh। দিয়ে ফেলেছেন যে মনোনয়নপত্র যাচাই বাছাই বা বাতিলের যে প্রক্রিয়া সেটি একটি দলের ইন্ধনে হচ্ছে, অর্থাৎ আপনারা কোথাও না কোথাও থেকে এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছেন। এই জিনিসটা যেহেতু কোনো দলের নাম নেইনি, যিনি স্টেটমেন্ট দিয়েছেন, সেহেতু এই জিনিসটা আমরাও কোনো দলের নাম নেওয়া থেকে বিরত থাকাটাই বেটার। কারণ আপনি বোধহয় কিছু কিছুক্ষণ বলতে আগেও চাচ্ছেন। কিন্তু দুইজনের কথা না, বলেছি। আমি সেটা স্পেসিফিক্যালি আমি এটা বলছি না, কারণ হচ্ছে এটা এই যে একটা যিনি স্টেটমেন্ট করেছেন তিনি যেহেতু বলেননি, আমি কোনো দলের নাম নিতে ইচ্ছুক না, কারণ হচ্ছে এটা আমি চাই না কোনো নেগেটিভিটি ছড়ানোর জন্য। মনিয়াপা মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, শেষ মুহূর্তে আমরা আলোচনা শেষ করব। জি। আমি এইটুকু বলতে চাই যে নেগেটিভিটি জন্ম দিয়ে যদি বলেন যে নেগেটিভিটি ছড়াবে না, এটা একটা ভাইরাসের মতো। এটা আপনি ছেড়ে দিলেন যখন, ঠোঁটটা এমন একবার কথা বের হয়ে গেলে সেটা আর ঢুকানো যায় না। এটা যে সারা বাংলাদেশে স্প্রেড হয়ে গেল, এটা তো একটা থাকতেই হবে। আপনি একটা জিনিস দেখেন, কোন একটা জায়গার, আমি নামটা ভুলে গেছি, একজন ক্যান্ডিডেট আপনার একটুখানি দেরি করেছিল জমা দিতে, সেই সময় কিন্তু রিটার্নিং অফিসার সেটা জমা নেন নাই। তো এই যে সায়ন্ত যে কথাটা বলেছেন আমাদের, যে কোন টিচার এক্সামিনেটর কড়া করে দেখে, কেউ হালকা করে দেখে, কেউ নাম্বার দুইটা বেশি দেয়, কেউ হয়তো বা বেশি হার্ড হয়ে দেখে বলে নাম্বারটা ঠিকঠাক মতো দেয়, কম দেয়, এটা আমি মনে করি না। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের আরেকটু ধৈর্য নিয়ে বোঝা দরকার ছিল, এবং রিটার্নিং অফিসারের সাথেই বলা দরকার যে আমরা তাদের ব্যাপারটা দেখছি, আমি তাদেরটাও আমরা দেখতে চাই যে একই সমস্যা আছে কিনা। এটা যদি বলতেন এবং বের করা আপনাদের একটা দলের, জামাতের মতো দলের কাছে এই জিনিসগুলো বের করা কোনো ব্যাপারই না, ওয়ান টুর ব্যাপার। কারণ একটু সুযোগ দেওয়া হয়নি বিধায় তো এই কথাগুলো আসতেছে। যেমন যখন প্রার্থীদের বলা হচ্ছে সুযোগ চেয়েছে, না দিয়ে ক্যান্সেল করতে। তার সম্পর্কে রিটার্নিং অফিসার নিয়ে আপনারা কথা বলতে পারেন, বাট পক্ষপাতিত্ব নিয়ে আমার মনে হয় ঠিক না। পক্ষপাতিত্ব বিএনপি কে করবে না, এটাই স্বাভাবিক। এটাই আমরা বরং আপনাদের কথাই বলতে চাই যে পক্ষপাতিত্ব যদি হয়ে থাকে সব সময়, 5ই আগস্টের পরে থেকে আপনারাই সবচেয়ে বেশি সুযোগ পেয়েছেন সব জায়গায়, সবখানে। আমরা কিন্তু এটা নিয়ে কিছু বলিনি।
কিভাবে আমরা সুযোগ পেলাম মুনিয়াপা? সব জায়গায় প্রশাসনিক থেকে শুরু করে আপনি দেখেন যত বাংলাদেশে যত ভিসি আছে, হ্যাঁ। আপনি আমার যদি ভুল না হয়, সায়ন্ত যেখানে জব করে সেইখানের ভিসি থেকে শুরু করে, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোনো বিশ্ববিদ্যালয় কয়টা আছে আমাদের আপনি দেখেন। আমরা তো আপনি দেখছি হাইকোর্টে প্রশাসনের যত সচিব অ্যাপয়েন্টমেন্ট থেকে হচ্ছে, শুরু করে, আমি অ্যাটর্নি শেষ জেনারেল, করি, ডেপুটি সচিব অ্যাটর্নি থেকে শুরু করে জেনারেল, যুগ্ম সচিব, সিনিয়র যুগ্ম সচিব থেকে শুরু করে প্রত্যেকটা ডিসি, এসপি, অনেক সময় দেখা গেছে যে আমাদের মনে হয়েছে, কিন্তু সত্যি কি আমাদের, আপনি বলেন তো, আপনারা কিন্তু ঠিকই জানেন। সো আমরা কিন্তু এগুলা নিয়ে কিছু বলছি না, আমরা নিজেরাই নিজেদের মধ্যে কষ্ট নিয়ে আমরা বেঁচে আছি এবং সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। আমি কি মুনিয়াপার কথায় একটু রিপ্লাই দিতে পারবো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন মুনিয়াপা যেভাবে একচোটিয়া বলছেন যে এই সব জায়গায় পোস্টগুলোতে জামাত ইসলামের লোকজন বসে আছে, আসলে কি তাই? এটা কোন স্ট্যাটিস্টিক আছে আপনাদের কাছে? আমি যদি একজন লয়ার, আমি হাইকোর্ট প্রেমিসে দেখছি সমস্ত অ্যাটর্নি জেনারেল অফিস, অ্যাটর্নি জেনারেল যিনি এখন পদত্যাগ করে ইলেকশন করছেন জেনারেল এক আসন থেকে, তার মধ্যে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তারপর সবগুলো পোস্টেই তো আর সর্বোচ্চ আমি বলি সমস্ত সর্বোচ্চ ডিস্ট্রিক্টের ব্যক্তিটা, পিপি গুলো আপনার সবগুলো হাইকোর্টের তো বিএনপি। সর্বোচ্চ ব্যক্তিটার এখন কথা বলেন। আমি এটা হচ্ছে গিয়ে মানে মুনিয়াপা ঢালাও কথা। আমি যেভাবে মানে এটা আমি আসলে যেহেতু আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে এটা সেটা বললাম। বাকি বাংলাদেশের সব ক্ষেত্রে বেসিক্যালি বিএনপি এই সুযোগ সুবিধা তো অবশ্যই পেয়েছে, আর পেয়েছে ছোট বিদায় তো ছোট ছোট কথাগুলো জায়গা, আসছে। কারণ BNP কে যেমন তো আপনি ইলেকশন বাদ দিতে কমিশনের পারবেন যেই না। অফিসারগুলো BNP এখন একটা বড় রিটার্নিং, সরি, বিএনপি কে তো আপনি বাদ দিতে পারবেন না, না, বিএনপি বড় অবশ্যই বাদ দল, দিতে কিন্তু পারবো না। উপরের সমস্ত জায়গাগুলো সেগুলো সব আপনাদের কাছে চলে গেছে, আপনি মানেন আর নাই মানেন, বাংলাদেশের মানুষও জানে ইতিমধ্যে। আসলে- আপনি যেখানে আছেন, আপনি যে কোর্টে আছেন, কোর্টের সর্বোচ্চ ব্যক্তিটার কথা বলেন, আমি তাকে সম্মান দিয়ে বলছি, সে মহামান্য, সেই হিসেবে সম্মান দিচ্ছি, বাট কথা তো বাজারে প্রচলিত, আমি ওই কথাগুলো বলার চেষ্টা করছি, আর কিছুই না। না, বিষয়টা হচ্ছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে নিশ্চয়ই ফ্যাসিবাদের লোকজন গুরুত্বপূর্ণ পদে বসে থাকুক, এটা বিএনপি, জামায়াত, এনসিপি বা কেউই চায় না। তাহলে ওই জায়গাগুলোতে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারেই নিরপেক্ষ লোক পাওয়াও কিন্তু খুব কঠিন। তো সেই ক্ষেত্রে হয় জামাতপন্থী কেউ বসবে, না হলে বিএনপি পন্থী বসবে, না হলে এনসিপি বা বামপন্থী এইরকম মনোভাবের কেউ তো বসবে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। সেই হিসেবে আগের বিভিন্ন রেকর্ড অনুসারে ভোট প্রাপ্তি বা এমপির সংখ্যা প্রাপ্তির ভিত্তিতে হলে জামায়াতের যতটুকু প্রাপ্য ছিল তার থেকে জামায়াত ইসলাম যে একটু বেশি জায়গায় তাদের সুবিধা পেয়েছে, এটা তো মিথ্যা না, শুধু এটা অন্যায়ও না, এটা নিয়ে তো ঝগড়া বিবাদের তো কিছু নাই। তো একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে যে যেই জায়গায় গেছেন, যে মতেরই হোক, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলেই হতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে, অভিযোগের তীরটা প্রথম কিন্তু মারে জামায়াতের পক্ষ থেকে, ফলে পাল্টা আবার তীরটা আসে, ঘোলাটা অবস্থা হয়। এটা আপনারা কেন করেন? না, এখানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউরগুলো তো বেসিক্যালি মেধার ভিত্তিতে হয় এখন, এবং যোগ্যতার ভিত্তিতে হয়, এবং পরীক্ষা এবং না, পরীক্ষা এটি বললে তো পরীক্ষার নিশ্চয়ই পদ্ধতি আছে। কোন ভিসি নিয়োগে পরীক্ষা হয়েছে, কোন ভিসি প্রভিসি নিয়োগে পরীক্ষা হয়েছে, কোন সচিব নিয়োগে পরীক্ষা হয়েছে, কি বলেন আপনি? না, এই জিনিসটা তো ইনারা তো আর ডিরেক্ট গিয়ে কেউ সচিব হয়ে যায়নি, তো সেই জন্যই তো কোনো একটা আপনি এই গণ অভ্যুত্থানের পরীক্ষা দিয়ে কোথায় নিয়োগটা হলো যে মেধার ভিত্তিতে জামায়াতে গিয়ে গেল? এখানে তো আপনি যেটা বলছেন, যারা যেখানে যে কোনো পোস্টে থাকলে তারা তো আজকে হঠাৎ করে সচিব হয়নি, তারা প্রথমে জয়েন করেছেন অ্যাডমিন ক্যাডারে কোনো একটা ছোট পোস্টে, সেখান থেকে ধীরে ধীরে তারা এখানে আসেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কি এই 15 বছর তারা প্রপার পোস্টিংও পাননি, বাংলাদেশের বিভিন্ন পথের প্রান্তরে ছিলেন, ওএসডি অবস্থায় ছিলেন, কারো আরও বিভিন্ন বিভিন্ন অবস্থায় ছিলেন, এবং বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন। কথাটা হচ্ছে এটা, যেখানে যেভাবে যে আসছেন বা যারা আছেন সবগুলোকে দলীয় ট্যাগ দিলে বেসিক্যালি এই যে 5ই আগস্টের পরের যে শক্তি তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। ট্যাগটা তো আপনারাই দিলেন, এই যে একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে, এটা বলে কি একটা ট্যাগ দিলেন না? সরি, মানে ট্যাগটা তো আপনাদের তরফ থেকে আসছে বলেই এতগুলি কথা আসলো। এটা যদি এগুলো জামায়াত আসছে না specifically বলতো যে একটি আমি দলের কথাটা প্রতি বলছি। নির্বাচন কমিশনেরা পক্ষপাতিত্ব করছে, এই শাহিদ ট্যাগটা ভাই, না দিতেন,
তাহলে কথা আসতো দেখেন আপনি না, এখানে নিয়োগের রেশিও দেখছেন আজকে এই যে গুম কমিশনের রিপোর্ট জমা দিয়েছে জি। সেখানে যারা গুমের শিকার হয়েছে চূড়ান্তভাবে যে তালিকা দিয়েছে আজকেই আসছে যে 68% বিএনপির নেতাকর্মী এই গুমের শিকার আর 22% জামাত ইসলামের আপনি জি। এখানেও দলের যে সাইজ সেই অনুসারে জামাতের না, এখানে 22% কিন্তু মানে আপনি কিন্তু দুটো অনেক এটা আমি statement কিন্তু দুটো। আই অ্যাডমিট ইট কিন্তু বিএনপির কিন্তু 68 এখন নিয়োগের এই বেলা statement আপনি দুটো, ওইভাবে শান্ত ভাই। তলিয়ে দেখেন আপনারা কিন্তু অনেক অ্যাডভান্টেজ পেয়েছেন না, তো এগুলো নিয়ে স্যার, কেন তবে এখানে আপনারা কাদা statement ছোড়াছুড়ি দুটো করছেন কিন্তু। আমার মনে স্টেটমেন্ট দুটো, আপনি একটা বলছেন আরেকটা বলছেন না। কোনটা বলছি না প্রথমবারে হচ্ছে গুম এবং গুম হয়েছে 68% জামাতের, 22% বিএনপির। না উল্টা না, বলছেন মারা গেছেন উল্টা বলছেন 68% বিএনপির 22% জামাতের 22% হচ্ছে জামাতের। দুটো হিসাব আছে কিন্তু, আপনি একটা হিসাব বলছেন, দুটো হিসাব আছে এখানে। কি দুটো প্রথম হিসাব হচ্ছে- আবার বলেন তো সরি দুটো হিসাব আছে এখানে। প্রথম হিসাব হচ্ছে গুম হয়েছে 68% জামাতের, 22% বিএনপির। ফিরে আসেনি, মারা গেছে। এই পোর্শনটার মধ্যে 68% বিএনপির, 22% জামাতে। এই হিসাবটা এভাবে দুটো এভাবে করে হিসাবটা দেওয়া হয়েছে গুম কমিশন থেকে। মানে দুইটি আপনি একদম পত্রিকাগুলো দেখলে ভালো। 22-68 হ্যাঁ, দুটোতে দুই জায়গায় গিয়ে এটা U-turn ওকে আই করা। উইল চেক ইট আউট কিন্তু আমি Check it. যেটা নিউজে আমি যেটা বারবার পেলাম check করেছি। সেটা আপনি- হচ্ছে আমার যে কাছে গুমের সংখ্যাটা শিকার এভাবে কমিশনের লাগার যে পর আমি তথ্য check 22% জামাত ইসলাম আর 68% বিএনপির হ্যাঁ, এই ফিরে তথ্যটাই আসেনি নিউজে এই দেখলাম হিসাবে। আর গুম হয়েছে তার মধ্যে 68 জামাতের, 22% বিএনপি। ও তাহলে গুম হওয়ার পরে ফিরে আসার সংখ্যা জামাতে বেশি হ্যাঁ, জামাতের বেশি, ও বিএনপি আচ্ছা আচ্ছা জামাতের প্রতি এই দরদ ছিল হয়তো বেশি তাহলে ওই সময় প্রশাসনের যে কারণে তারা 68% গুম হয়ে মৃত্যুর সংখ্যা বিএনপির 68 হয়ে গেল আর জামাতের 22 হয়ে গেল এভাবে হিসাবটা দেওয়া হয়েছে। আর টার্গেট এভাবে করে হিসাবটা। ধরেছে বিএনপি জামাত উভয়কে কিন্তু ওই প্রশাসন জামায়াতকে ছেড়ে দিয়েছে বেশি জামাতকে ছেড়ে দেয়নি হয়তো আল্লাহ তাহলে সুবহানাহু গুম ওয়া তাআলা করার পরে নিজেকে হ্যাঁ আল্লাহর ইশারা তো পরবর্তী সবকিছুতেই থাকে কিন্তু আল্লাহর ইশারায় হোক যেভাবে হোক ছেড়ে হ্যাঁ। দিয়েছে মানে জামাতের প্রতি তারা সফটনেস বেশি দেখিয়েছে তাহলে মনে হচ্ছে এই জিনিসটা এভাবেও হতে পারে যে তাদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে নির্যাতন বেশি করে করার জন্য। ছেড়ে দিয়েছে তো হ্যাঁ, ছেড়ে আটকে তো রাখতো। রাখেনি আমি যদি বলি আমার যদি ভুল না হয় উভয়ের পরিপূরক। এক এই যে, সময় এই- এই- জামাতকে এই- ছেড়ে এই- মনিয়া আপা এই দিয়েছে কথাটা ফ্যাসিস্ট, স্পেসিফিক্যালি ঠিক বলেছেন। এক সময় জামাতকে ফ্যাসিস্ট ছেড়ে দিয়েছে, এখন জামাত ফ্যাসিস্টকে রক্ষণাবেক্ষণ করছে। এই তো। তাই পরিপূরকের এখন ব্যাখ্যাটা কিন্তু বুঝে এক্ষেত্রে তো নিচ্ছেন যদি সত্যি বলতে আমি। হয় তাহলে তো দেখা যায় যে জামাত ইসলামী তো আর কোনো কোম্পানির বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়নি। দেখা যাচ্ছে কি আপনাদেরই অনেকেই না, অনেক বড় বড় সে- ব্যবসা সেটাও প্রতিষ্ঠানের নিয়েছে দায়িত্ব নিয়েছেন। সেটাও নিয়েছে ইসলামী ব্যাংকের গোটা দায়িত্বটা নিয়ে নিয়েছে ইসলামী ব্যাংক তো তারা কিডন্যাপ করে নিয়ে গেছে ভাই। আচ্ছা জামাতের থেকে আমরা নিয়েছিল। আমরা আমরা এই আলোচনা আসলে সামনের দিনগুলোতে করতেই থাকবো কারণ যত নির্বাচনের সময় আসবে তত আসলে নানা রকম রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি আসলে চলবে বলা যায় রাজনৈতিক মাঠেরও আসলে কি অবস্থা। তবে যেটি সাধারণ মানুষ আসলে চায় যে রাজনৈতিক দলগুলো এই কাদা ছোড়াছুড়ি করবে না এবং দায়িত্বশীল আচরণ করবে। ধন্যবাদ ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী এবং একই সাথে নীলুফার চৌধুরী মনি, আপনাকেও ধন্যবাদ, যুক্ত হয়েছেন। আগামীতে আবারও কথা হবে। দর্শক, বিরতির সময় হয়ে গেল। ৭১ জার্নালে বিরতির পর আবার আলোচনায় নিশ্চয়ই যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। রাজনীতির খবর তো আসলে আমরা কম বেশি আলোচনা করছিলামই, হয়তো সামনের দিনগুলোতে করতে হবে। তবে এই রাজনীতির খবরের পাশে জায়গা করে নিয়েছে কিন্তু ভারতে বাংলাদেশের যে ক্রিকেট টিম সেটি যাচ্ছে না টি-20 বিশ্বকাপে অংশ নিতে, সেই খবরও কিন্তু আছে। এম কায়সার ক্রীড়া সাংবাদিক যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং একই সাথে ডক্টর শাকাউত হোসেন শান্তকৃত আছেন আমাদের সাথে। আমরা একটু এম কায়সার আপনার কাছে একটু আসতে চাই। প্রথমত যে আমরা জানি বিসিবির পক্ষ থেকে আইসিসিকে চিঠি পাঠানো হয়েছে যে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের ক্রিকেট টিম তারা ভারতে খেলতে যাবে না। তারা শেষ পর্যন্ত আসলে কি সিদ্ধান্ত দিল আইসিসির পক্ষ থেকে, সেই বিষয়ে কি আসলে কোনো সুনির্দিষ্ট কোনো খবর আসলে পাওয়া গেল কিনা? না, ধন্যবাদ আপনাকে। আইসিসির কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আইসিসি এটা পর্যালোচনা করছে, পর্যালোচনা করে তারপর তারা এই সিদ্ধান্তটুকু জানাবে। তবে সবার আগে আমি মনে করি যে সার্বিক পরিস্থিতির বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, যে গার্ডস দেখিয়েছে, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই সময়টা এরকম শক্ত অবস্থান যদি বাংলাদেশ না নিত তাহলে হয়তো
দেখতেন যে বাংলাদেশের সামনে আরো বড় বড় ধরনের দাদাগিরি করার একটা সুযোগটা পেত ভারত। সো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্বিক পরিস্থিতি অনুযায়ী যে সিদ্ধান্তটা নিয়েছে ইটস এ রাইট ডিসিশন, এবং এটা খুবই গার্ডসফুল একটা সিদ্ধান্ত হয়েছে। এবং আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে যে প্রক্রিয়ায় সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তটি একেবারে সঠিক সিদ্ধান্ত। যে সরাসরি তারা বলেনি যে আমরা বিশ্বকাপে এখন খেলবো না, কিন্তু বিশ্বকাপে খেলার মতো পরিস্থিতি যে ভারতে নেই সেটা কিন্তু খোদ ভারতই এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তিটা দেখিয়েছে যে শুধুমাত্র মুস্তাফিজুর রহমানকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন তাহলে পুরো বাংলাদেশ ক্রিকেট দলকে নিরাপত্তা দিবেন কিভাবে। তার চেয়েও বড় বিষয়টা হলো যে আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট দল যেখানে যায় সেখানে বাংলাদেশ ক্রিকেট দলকে অনুসরণ করে কিন্তু প্রায় 100 থেকে 150 জনের মতো সাংবাদিক, এবং এখানে বিশ্বকাপ হচ্ছে। বিশ্বকাপ হওয়া মানে আরো বেশি সাংবাদিক কিন্তু বাংলাদেশ থেকে যাবে। শুধু সাংবাদিক না, আমি তো মনে করি যে বাংলাদেশ থেকে অনেক ক্রিকেট ফ্যানরাও যাবেন। তো তারা এখানে এই যে প্রক্রিয়া এখন দু দেশের মধ্যে যে সিচুয়েশনটা রয়েছে তাতে তারা ভিসাটুকু পাবেন কিনা সেটার একটা অনিশ্চয়তা বড় রয়েছে এক। আর আরেকটা বিষয়টা হলো যে আমি মনে করি যে সেখানে যদি বাংলাদেশের ক্রিকেট দল যায় এবং সাংবাদিকরা যান, ফ্যান ভক্তরাও যান, তারাও কিন্তু নিরাপদ নন। কারণ যেভাবে মুস্তাফিজুর রহমানকে আপনার ওই যারা আপনার উগ্রবাদী যে সংগঠনটা রয়েছে বা উগ্রবাদী যারা রয়েছে তারা যেভাবে মুস্তাফিজুর রহমানকে হুমকি দিয়েছে, তাতে তো আমি মনে করি যে শুধু সেখানে বাংলাদেশ ক্রিকেট দল নয়, সেখানে যদি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সাংবাদিকরা, ইভেন আপনি সমর্থকরা যদি খেলা দেখতে যেতে চান, তারাও বড় ধরনের একটা অনিরাপত্তায় পড়বেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একেবারে পারফেক্ট সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সাথে ভারতের যদি কোনো খেলা হয়ে থাকে অথবা ভারতের মাটিতে যদি কোনো বৈশ্বিক আসর হয়ে থাকে, তাহলে বাংলাদেশ দল অবশ্যই সেটা নিরপেক্ষ ভেন্যুতে যেন আয়োজন করার ব্যবস্থা করে আইসিসি, সেই একটা ডিসিশন চেয়েছে আইসিসির কাছ থেকে। এবং আমি যতদূর জানি যে এই প্রক্রিয়া বাংলাদেশ একেবারে পারফেক্ট পজিশনে রয়েছে। সো বাংলাদেশ যে দাবিটুকু করেছে সেই দাবিটুকু আইসিসি পালন করতে বাধ্য হবে। নিশ্চয়ই আমরা সেরকমই হয়তো কোনো পদক্ষেপ দেখব। ডক্টর শান্ত, সেটি আপনার কাছে একটু জানতে চাই। খেলা অবশ্যই সবারই বলা যায় একটা মেলবন্ধনের কথা আমরা বলি। সেখানে যখন এই অঞ্চলের যে পরাশক্তিগুলোর সাথে বাংলাদেশেরও খেলা হয়, মানে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাদের সাথেও যখন হচ্ছে বাংলাদেশের খেলা হয়, তখন সেটির আনন্দ উন্মাদনা অন্যরকম। এই মুস্তাফিজ এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল না যাওয়ার যে সিদ্ধান্তটি, সেটি সামনের দিনগুলোতে যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে দ্বিপাক্ষিক যেই যদি আমরা বলি যে খেলাগুলো থাকবে, সেখানে কি কোনো ধরনের প্রভাব পড়বে আপনার কাছে মনে হয়? ডেফিনেটলি প্রভাব পড়বে যদি ইন্ডিয়ার শুভবুদ্ধির উদয় না হয়। আপনি বলছিলেন যে আগের পর্বে আমরা রাজনীতি নিয়ে আলাপ করছি, এখন খেলার বিষয়ে আলোচনায় যাই। বেসিক্যালি এই আলোচনাটা এটা শুধুই খেলায় আর থাকে না, খেলার মধ্যে এটাও রাজনীতি, এই খেলার মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে। আপনি দেখবেন যে 16-17 বছর ধরে বাংলাদেশে একটা অনির্বাচিত অগণতান্ত্রিক ফ্যাসিবাদ একটা সরকারকে ইন্ডিয়া সমর্থন দিয়ে ক্ষমতায় রাখতে গিয়ে তারা একটা সরকার হিসেবে এদেশের একটা সরকারকে রক্ষা করেছে, কিন্তু জনগণের সঙ্গে জনগণের দুদেশের যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্কটাকে তারা ক্ষতিগ্রস্ত করেছে। আর তারপরে যাই হোক গণঅভ্যুত্থান হয়েছে, একটা ফ্যাসিবাদ পালিয়ে গেছে, তাকেও আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়ার পরে এখন তারা আবার এমন এমন ঘটনার জন্ম দিচ্ছে, তার মাধ্যমে ইন্ডিয়ার উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী এবং কিছু রাজনৈতিক সংগঠন তারা একটা আওয়াজ তুলছে। সেই আওয়াজের কাছে কি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ান সরকার নতি স্বীকার করছে বলবো আমরা, নাকি তাদের চাওয়াটাই এদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং তারা এটা মেনে নিচ্ছে, তার মাধ্যমে দুদেশের জনগণের মধ্যে যে বৈরিতা, যে মানসিক দূরত্ব, সেটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আলটিমেটলি প্রতিবেশী দুই দেশের মধ্যে তো শুধু সরকারের সম্পর্ক থাকলে হয় না, জনগণ টু জনগণ, পিপলস টু পিপলস রিলেশনশিপ বিল্ড আপ করতে হয়। এটা ভালো নেশনগুলো এতে সে কাজই করে, ভালো প্রতিবেশীরা। কিন্তু ইন্ডিয়া যে কাজটা করছে এর মাধ্যমে দেখবেন গণঅভ্যুত্থানের পরে তাদের সংবাদ মাধ্যমগুলোতে একতরফাভাবে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো, বাংলাদেশকে নিয়ে নানান রকমের কল্পিত গল্প রচনা করে সেগুলো প্রচার করা, বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করা এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়াদের আশ্রয় দেওয়া, নির্ভয়ে থাকতে দেওয়া, সব কিছু মিলিয়ে মূলত বাংলাদেশের জনগণের সঙ্গে ওই দেশের জনগণের যে বৈরিতা,
যে বিদ্বেষ সেটাকে বাড়িয়ে তুলছে। এটা কোনো দেশের জন্যই ভালো হচ্ছে না, বরং এইখানে আরও ইন্ডিয়ার একটা গঠনমূলক দায়িত্ব পালন করা উচিত ছিল, যে ঠিক আছে আগে যা ভুল হয়েছে, ফ্যাসিবাদকে তারা প্রশ্রয় দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলেও তো তাদেরকে বায়োলেটারাল রিলেশনশিপ বজায় রাখতে হবে, ব্যবসা বাণিজ্য বজায় রাখতে হবে, দুই দেশের মানুষের নির্বিঘ্ন আসা যাওয়া বজায় রাখতে হবে, বর্ডার কিলিং বন্ধ করে এইখানে একটা সার্ভিলেন্সের আওতায় আনতে হবে। এখন সেই কাজগুলোতে যেখানে ফরওয়ার্ড লুকিং হবে তারা সেটা না করে তারা যদি এইরকম আচরণ করে, সেটা তো আরও সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর পরে জয়শঙ্কর আসলেন এবং তাদের যে জেস্চার, তাতে আমরা পজিটিভলি দেখছিলাম যে যাক তারা একটু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সফট হচ্ছে, যে আগের মতো অন্যায় আচরণগুলো তারা আর করবে না। কিন্তু এই ক্রিকেট মুস্তাফিজকে কেন্দ্র করে যেটা করলো, সেটা আর একটা ধাক্কা দিল বাংলাদেশকে তারা অন্যায়ভাবে। ফলে এই জনগণের সঙ্গে জনগণের বিদ্বেষটা আরও কিন্তু বাড়লো। এই দায়টাও ইন্ডিয়াকে নিতে হবে। এবং এই খেলার বেলায়ও তারা নিরাপত্তা দিতে পারবে না সেই প্রশ্ন না, তারা নিরাপত্তা দিবে না। তাদের উগ্রবাদী গোষ্ঠী এবং জনগণ মুস্তাফিজকে নিয়ে যেটা করেছে, সেইখানে আমাদের টিম গেলে আরও খারাপ কিছু ঘটতে পারে। আর বাংলাদেশ 16-17 বছর ধরে যে নত জানু পররাষ্ট্রনীতি এবং সব কিছুতে ইয়েস দাদা অ্যাটিটিউড শো করেছে, এই সরকার আসার পরে অন্তত বাংলাদেশের তাদের ইন্ডিয়ার বর্ডার কিলিং থেকে শুরু করে বিভিন্ন অন্যায্য আচরণের বিরুদ্ধে যে স্ট্রং স্টেটমেন্টগুলো করেছে, সেগুলো পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। এইবার ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, ডেফিনেটলি এটা হচ্ছে দেশকে আপফোল্ড করা, একটা দেশের সার্বভৌম স্বাধীনতা এবং আত্মমর্যাদাকে আপফোল্ড করবার মতো এইরকম সিদ্ধান্তই দেশের মানুষ দেখতে চায়। এম কাসরা, সেটি হচ্ছে যে সামনের দিনগুলোতে যখন ভারতের সাথে আমাদের খেলা শুরু হবে, তখন আমরা কতটা শক্ত অবস্থানে থাকতে পারবো। যে কারণ যে কোনো সময় আমরা সিদ্ধান্ত যখনই নেই না কেন, প্রথম দিকে শক্ত অবস্থানে থাকলেও পরে কোথায় না যেন এক ধরনের অদৃশ্য শক্তিতে আমরা খুব ছাড় দেওয়ার মানসিকতায় চলে যাই। আপনার পরামর্শ কি থাকবে এই জায়গাতে? না, ছাড় দেওয়ার সিচুয়েশনে যদি আপনি যান, তাহলে শান্ত ভাই যেভাবে বলছিলেন যে আগে যেরকম ভাবে পররাষ্ট্র আপনার নীতি অথবা সবকিছু মিলে ভারতের কাছে এক ধরনের নতজানু কায়দায় বাংলাদেশ ছিল, আবার সেই পর্যায়ে চলে যাবে। সো আপনি যখন একবার শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে শিখেছেন, তাহলে আবার যদি নতজানু হয়ে যান, তাহলে তো সেটা আপনার সমস্যা। সো আমি মনে করি যে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কটা কেমন হবে, সেটা ক্রিকেট বোর্ডের এই যে সর্বশেষ যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা কিন্তু এটা পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে নিরাপত্তা না থাকলে সেখানে কেন যাবে বাংলাদেশ? এর আগেও কিন্তু বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, এর আগেও কিন্তু আপনি অন্যান্য অনেক বিশ্বকাপে এই ধরনের ঘটনা ঘটেছে। আমি যদি উদাহরণ হিসাবে বলি, তাহলে আপনি দেখবেন যে 1996 সালের যে বিশ্বকাপ হয়েছিল, এই উপমহাদেশের মধ্যে হয়েছিল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় হয়েছিল। সেখানে তখন অস্ট্রেলিয়া নিরাপত্তার কারণে শ্রীলঙ্কায় কিন্তু যায়নি, এবং ওয়েস্ট ইন্ডিজও কিন্তু নিরাপত্তা ইস্যু দেখিয়ে তখন তামিলদের সাথে শ্রীলঙ্কায় যুদ্ধ চলছিল, সেই কারণে তারা শ্রীলঙ্কায় যায়নি, এবং তারা শ্রীলঙ্কায় না গিয়ে ওই ম্যাচগুলো তারা খেলেনি। কিন্তু তাতে তাদের খুব বড় কোনো কিছু ক্ষতি হয়ে গিয়েছিল তা কিন্তু না। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া কিন্তু ফাইনালে উঠেছিল, আর শ্রীলঙ্কা যদিও চ্যাম্পিয়ন হয়েছিল। আর যদি আরেকটু বলি, তাহলে আপনি দেখবেন যে 2003 সালে যে বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল, সেখানেও কিন্তু নিউজিল্যান্ড কেনিয়ায় খেলতে যায়নি, ইংল্যান্ড আপনি এই জিম্বাবুয়েতে খেলতে যায়নি, কারণ জিম্বাবুয়ের তখন আপনার হিউম্যান রাইটস অবস্থা খুব ভালো ছিল না, এই অজুহাতে তারা খেলতে যায়নি। সো বাংলাদেশের সামনে এখন যথেষ্ট লজিক রয়েছে যে ভারতীয় দল এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না, সেখানে বাংলাদেশ দল কেন, কি কারণে ক্রিকেট খেলতে যাবে? আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে এই বিষয় বাংলাদেশ দলের সামনে এবং আইসিসির সামনে বিকল্প একটা রয়েছেই, যে শ্রীলঙ্কায় যেহেতু আপনি এই টুর্নামেন্টে যৌথভাবে শ্রীলঙ্কা এবং ভারতে হচ্ছে, তাহলে বাংলাদেশের ম্যাচগুলো সব শ্রীলঙ্কায় চলে যাক। সেই বিষয়ে কি আইসিসি কোনো রকম কথা জানিয়েছে কিনা, যে তারা বিকল্প কোনো ভেন্যু বাংলাদেশের জন্য তৈরি করবে বা সেরকম সুযোগ তৈরি করবে? না, মাত্র আইসিসির কাছে চিঠিটা গিয়েছে, এবং আইসিসি নিশ্চিতভাবে এটা কিন্তু আপনার বৈঠক ডেকে তারপরে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে। কিন্তু সার্বিক পরিস্থিতি যদি আপনি আমাকে বলতে বলেন এবং বিবেচনা করতে বলেন, তাহলে আইসিসির সামনেও কিন্তু বিকল্প তেমন কোনো কিছু নেই। কারণ আইসিসি নিশ্চিতভাবে জোর করে চাইবে না যে বাংলাদেশ দল এখানে ভারতে গিয়েই খেলুক। যদিও আপনি আইসিসিতে যে এখন যারা রয়েছেন, তারা সব ম্যাক্সিমাম তাদের ভারতীয়রা রয়েছেন, কিন্তু তারপরেও আপনি আমার বিবেচনায় আইসিসি কখনোই এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না, এবং
যদি আইসিসি এই ধরনের কোনো সিদ্ধান্ত বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আবার কিন্তু গার্ডস দেখাতে হবে যে না, আমরা এরকম নিরাপত্তাহীন ভাবে ভারতে সফরে যাব না। আমরা আমাদের সামনে যেহেতু বিকল্প একটা ভেন্যু রয়েছে, সেই বিকল্প ভেন্যুর ব্যবস্থাটুকু করতেই হবে। একটু যোগ করি, সেটি হলো যে দেখবেন যে ভারতের সাথে পাকিস্তানের যখন কোনো বৈশ্বিক আসরে ক্রিকেট হয়, তখন কিন্তু এই সিচুয়েশনটা ফলো করা হয় বা এই প্রক্রিয়াটাকেই মেনে নেওয়া হয় যে একটা নিরপেক্ষ ভেন্যুতে ভারত পাকিস্তানের ম্যাচগুলো হবে এবং পাকিস্তান ভারতের মাটিতে গিয়ে খেলবে না। বিশেষ করে এই টুর্নামেন্ট, এই যে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ যেটা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা, এই বিশ্বকাপে কিন্তু ঠিক একই রকম প্রক্রিয়া রয়েছে। পাকিস্তানের সবগুলো ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে আপনার শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায়। ইভেন এই বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে সেটাও কিন্তু এখন পর্যন্ত কনফার্ম করা হয়নি, কারণ পাকিস্তান যদি ফাইনালে ওঠে তাহলে বিশ্বকাপের ফাইনালটা হবে শ্রীলঙ্কায়, আর যদি পাকিস্তান ফাইনালে না ওঠে তাহলে হবে ইন্ডিয়ায়। সো এই বাংলাদেশ ক্রিকেট দলকে কেন্দ্র করে বা মুস্তাফিজকে কেন্দ্র করে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা পুরোপুরি তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আরেকটু বিস্তারিত ব্যাখ্যায় বলতে গেলে ভারত। অতএব তারা যদি বাংলাদেশের সঙ্গে এখন ক্রিকেটীয় সুসম্পর্কটা যদি আবার নতুন করে ভালো করতে চায়, তাহলে এগিয়ে আসতে হবে তাদেরকেই, এবং তাদেরকেই সেই পদক্ষেপটা নিতে হবে, অ্যাজ বিকজ দে মেড দ্য প্রবলেম এবং দে হ্যাভ টু সলভ ইট। অবশ্যই, এবং আমরাও আসলে চাবো যে তারা এই বিষয়টা সামনের দিনগুলোতে সুরাহা করবেন এবং বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে যদি বাংলাদেশ তাদের সাথে খেলতে যায় এবং ভারতে নয় অন্য কোনো দেশে। ধন্যবাদ এম কায়সার, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। নিশ্চয়ই আবারও কখনো এই খেলা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কথা হবে আপনার সাথে। দর্শক, বিরতির সময় হয়ে গেল। বিরতিতে ফিরে এসে আবারও ৭১ জার্নালে নানা বিষয় নিয়ে আলোচনা হবে, নিশ্চয়ই সাথে থাকবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য। আবারও আমন্ত্রণ ৭১ জার্নালে। এবার একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা দর্শক আলোচনা করতে চাই, কারণ বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে ভেনেজুয়েলার যে রাষ্ট্রপ্রধান তাকে এবং তার স্ত্রীকে গ্রেফতার করেছে, যদিও তারা বলছে যে সেখানে মাদক ব্যবসা, মাদক চোরাকারবারির প্রধান হোতা সেই জায়গায় ভেনেজুয়েলা, এবং তার দেশ থেকে মাদক গিয়ে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষজন মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এ ধরনের একটি যুক্তি আসলে দিয়েছে। সত্যিকার অর্থেই আসলে এই ভেনেজুয়েলার পেছনে এই হামলা, এই রাষ্ট্র ক্ষমতার পতন নিশ্চয়ই কেন, কি, আমরা সেটি নিয়ে আলোচনা করতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভিসি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক গবেষক। ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে যে ভেনেজুয়েলায় যে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এর পেছনে মূল কারণটা আসলে কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন নির্বাচন করেছিলেন এবং নির্বাচনী ম্যানিফেস্টো যখন ঘোষণা করেছিলেন, তখনও তার নির্বাচনী অঙ্গীকার ছিল যে তিনি ক্ষমতায় গেলে ভেনেজুয়েলার বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প তারই পরিপ্রেক্ষিতে নির্বাচনী অঙ্গীকার এবং বিশেষ করে হুগো চাভেজের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভেনেজুয়েলার সম্পর্ক অবনতি ঘটে। আর প্রেসিডেন্ট ট্রাম্প তো আমেরিকা ফার্স্ট এই পলিসি নীতিতে অবিশ্বাস করে। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্প মনে করে যে ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, এবং ভেনেজুয়েলার যে অভিযোগ করা হয়েছে যে তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং ভেনেজুয়েলার যে পার্টি এবং বিশেষ করে কিছু সংগঠনের কথা তিনি উল্লেখ করেছেন, যেমন এই সংগঠনগুলো ক্যাটেল অফ দ্য সানস এবং ট্রেন ডি আরাগুয়া, এরা মানে মাদক চোরাচালানে জড়িত, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। এছাড়া ওইখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে, বিরোধী দলীয় নেতা কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে, গুমের শিকার হচ্ছে, বিভিন্নভাবে অপারেশনের শিকার হচ্ছে। এইসব অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র যে উদ্যোগটা নিয়েছিলেন, এর আগে আপনি জানেন যে অ্যাটর্নি জেনারেল পাম ডি ঘোষণা করেছিলেন যে যদি নিকোলাস মাদুরোকে যদি কেউ গ্রেফতার করতে পারে এবং তাকে ধরিয়ে দিতে পারে, তাহলে $50 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে সেটা বাড়িয়ে আরো $25 কথা বলেছেন, মোট $75 মিলিয়ন মার্কিন ডলারের কথা বলেছেন যে তাকে ধরিয়ে দিতে পারলে বা তাকে গ্রেফতার করতে পারলে এই পুরস্কার দেওয়া হবে। তো সুতরাং আমরা দেখছি যে এটা একটা পরিকল্পিত মানে অভিযান। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ভেনেজুয়েলা করেছে সেটা একটা পরিকল্পিত অভিযান, এবং অনেক দিনের পরিকল্পনা অনুযায়ী তারা অনেক প্রশিক্ষণ নিয়ে, অনেক প্রস্তুতি নিয়েই এই
অভিযান পরিচালনা করেছেন এবং সেখানকার মূল লক্ষ্য হচ্ছে যে সেখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে হুমকি, সেই হুমকি মোকাবেলা করা, আর সেখানকার যে সরকার আছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈরী সম্পর্ক, সেই বৈরী সম্পর্কে সরকারকে উৎখাত করা। এই দুইটা কারণ আমি মনে করি। আর এখানে ইন্টারন্যাশনাল ল এর একটা বক্তব্য থাকে, ইন্টারন্যাশনাল ল মার্কিন যুক্তরাষ্ট্র ভায়োলেট করছে কিনা। মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখছি যে ইউএন চার্টার আর্টিকেল 51 চ্যাপ্টার 7 এটাতে বলা আছে যে অনলি লফুল ইউজ অফ ফোর্স আর সেলফ ডিফেন্স। এই চার্টারটা প্রণয়ন করেছে ইউএন সিকিউরিটি কাউন্সিল। এই চার্টার অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে লেজিটিমেট করার চেষ্টা করছে। মানে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার যে অভিযান পরিচালনা করলো সেটাকে লেজিটিমেট, সেটাকে বৈধ করার চেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখি যে এর বিপরীত বিভিন্ন ইউএন চার্টার আছে। সেটা হচ্ছে যে ইউএন চার্টার আর্টিকেল 2 চ্যাপ্টার 4, এখানে বলা আছে যে কোর প্রিন্সিপাল রিকোয়ার স্টেট টু রিফ্রেন থ্রেট এনি ইউজ অফ ফোর্স এগেইনস্ট দ্য টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এন্ড পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ এনি আদার স্টেট। মানে অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি হওয়া বা হুমকি দেওয়া বা ফোর্স ইউজ করা, শক্তি প্রয়োগ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং ইউএন জেনারেল অ্যাসেম্বলি রেজুলেশনও বলা আছে যে ইনভেশন, কম্বাটমেন্ট, ব্লকেড, সেন্ডিং আর্মস ট্রুপ টু ক্যারি আউট অ্যাক্ট অফ ফোর্স, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ইউএন। এই দুইটা অ্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভিযান, সেই অভিযানকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করছে। কিন্তু আমরা জানি যে এই ধরনের আন্তর্জাতিক আইন হোক বা জাতিসংঘের এই ধরনের বিধিনিষেধ থাকার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কারো কথা আসলে শোনেনি এবং সে যে সিদ্ধান্ত নেয় বা যে দেশের বিশেষ করে খনিজ সম্পদের প্রতি আমরা যদি এভাবে বলি যে লোভ তার তৈরি হয়, তখন আসলে সে সেখানে এই ধরনের ধ্বংসযজ্ঞ আসলে চালাবে। সেই জায়গা থেকে যদি একটু বলি যে এখন এই মুহূর্তে ভেনেজুয়েলার যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন তিনি চালাবেন ভেনেজুয়েলাকে, এবং বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বলছেন ট্রাম্প যে ট্রাম্প যেভাবে বলবে এখন ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতা হোক, সরকারের সব কাঠামো সেভাবে চলবে। অর্থাৎ এক অর্থে ভেনেজুয়েলার যেই এখন সরকারের কার্যক্রম, তার দেশ কিভাবে চলবে, যে দেশের মানুষের কি হবে, সেটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথাতে আসলে চলবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি, আপনি ঠিকই বলেছেন যে এটা একটা দেশের উপর নগ্ন হস্তক্ষেপ, একটা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতি সম্পূর্ণভাবে হস্তক্ষেপ। এটা মার্কিন যুক্তরাষ্ট্র কখনই মানে কোনো মানে নৈতিকতার দৃষ্টিকোণ থেকে বলেন, গণতান্ত্রিক নর্মসের দৃষ্টিকোণ থেকে এবং ইন্টারন্যাশনাল লয়ের দৃষ্টিকোণ থেকে বলেন, কোনোভাবেই এটাকে জাস্টিফাইড করা যায় না। এটা সম্পূর্ণ নগ্ন হস্তক্ষেপ, এটা সম্পূর্ণভাবে মানে অবৈধ হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে যে শক্তির প্রয়োগ, পেশি শক্তির প্রয়োগ, একটা অবৈধভাবে ভেনেজুয়েলার উপর পেশি শক্তির প্রয়োগ হচ্ছে। সেখানকার রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে না থাকবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে কি হবে না, সেটা সেখানকার জনগণ নির্ধারণ করবে। সেটা তো দেশের অভ্যন্তরীণ বিষয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই এটাকে হস্তক্ষেপ করতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে আরেকটা বিষয় আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যদি আমি বলি, সেটা হচ্ছে যে হিউম্যান রাইটস যখন ভায়োলেশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু অন্য রাষ্ট্র সেই ব্যাপারে কথা বলতে পারে ইউএন চার্টার অনুযায়ী। কারণ হিউম্যান রাইট ভায়োলেশন, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেটা কিন্তু কোনো রাষ্ট্রের একক ব্যাপার না, সেটা কিন্তু একটা ইউনিভার্সাল ব্যাপার, মানে এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং মানে জাতিসংঘের একটা বিষয়। তো সেই বিষয়ে কিন্তু অন্য রাষ্ট্র কথা বলতে পারে, অন্য রাষ্ট্র সেই ক্ষেত্রে ইন্টারফেয়ার করতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে কথা বলতে পারে আর এইভাবে গিয়ে পাকড়াও করে নিয়ে আসা একজন প্রেসিডেন্টকে, দুটো তো এক না। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এটা কোনোভাবেই জাস্টিফাইড করা যায় না। তবে ওই যে ওরা সেলফ ডিফেন্সের একটা চার্টার আছে, সেই চার্টার অনুযায়ী তারা একটা জাস্টিফাইড করছে, যেটা ইউক্রেনে রাশিয়া যেভাবে হামলা করেছিল সেটাও সেলফ ডিফেন্সের পরিপ্রেক্ষিতে করা হয়েছে। যখন প্রেসিডেন্ট ট্রাম্প আসেন তখন কিন্তু তিনি বলেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তিনি বন্ধ করবেন, সারা পৃথিবীতে যেসব দেশের ভেতর গাজা এবং একই সাথে আমরা জানি ইসরায়েলের যুদ্ধ তিনি বন্ধ করবেন, এরকম বড় বড় ঘোষণা দিয়েছেন। কিন্তু দিন শেষে দেখা গেছে তিনি সব জায়গায় যুদ্ধ করবার উস্কানি দিয়েছেন এবং সহযোগিতাও করেছেন। এই যে এখন ভেনেজুয়েলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই এখন দ্বন্দ্বটি তো এখন পুরোপুরি পরিষ্কার এবং তারা এক ধরনের ভেনেজুয়েলাকে দখলই নিয়ে নিয়েছে আমরা যদি এখন বলি, কারণ যেহেতু তার কথা মতো তার চিন্তা ভাবনা এখন ভেনেজুয়েলা চলবে।
সেই জায়গায় আপনি আসলে সামনের দিনগুলোতে বিশ্বে কি দেখেন, যে আরও কি যুদ্ধ নতুন করে শুরু হতে যাচ্ছে? অ্যাকচুয়ালি আমেরিকা যেটা করলো, তারা যেভাবে যে ক্লোজ দিয়ে এটাকে জাস্টিফাই করতে চেষ্টা করুক, কোনোভাবে এটা জাস্টিফাইড হয় না। ধরুন বাংলাদেশে একটা দেশ থেকে ইয়াবা এসে দেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, আমরা কি ওই যুক্তি দেখিয়ে একটা দেশের রাষ্ট্র পরিচালককে এভাবে ধরে আনতে পারবো? আর একটা দেশ থেকে ফেন্সিডিল এসে আমার দেশের তরুণ প্রজন্ম নেশা করে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই অজুহাতে কি ওই দেশের রাষ্ট্র পরিচালককে আমরা চাইলেই ধরে আনতে পারবো? বা এটা সম্ভব? এটা যায়? আমেরিকার মেইন কথা হচ্ছে যেই দেশটাকে তারা টার্গেট করে, যেই দেশের কোনো সম্পদের প্রতি তাদের লোভ জাগে, তারা সেই সম্পদ ভোগ দখল করবার জন্য একটা অজুহাত তৈরি করে। সেই অজুহাত তৈরি করে ওইখানে তারা আগ্রাসন চালায় এবং এইভাবে দখল করে নেয়। কার্যত এখন ট্রাম্পের যে পজিশন, তাতে মনে হচ্ছে ট্রাম্প বেসিক্যালি দুইটা দেশের প্রেসিডেন্ট, সে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড ইউনাইটেড স্টেটস অফ ভেনিজুয়েলা, দুই দেশের প্রেসিডেন্ট একসঙ্গে। আর ভেনিজুয়েলার ওই যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ও হচ্ছে প্রক্সি প্রেসিডেন্ট। এখন তারা মোরল, এইদিকে রাশিয়া তার মতো করে মোরলিপনা করবে, চায়না তার মতো যেখানে দরকার মোরলিপনা করবে, আঞ্চলিক শক্তি হিসেবে ইন্ডিয়া তার মতো মোরলিপনা করবে, ওইখানে আমেরিকা করছে। এবং যখন এই যে এই কারবারগুলো ঘটে, আপনি দেখেন যে সারা পৃথিবী তো তিন ভাগে বিভক্ত। একটা পক্ষ যতই অন্যায় করুক, আমেরিকাটা করলে তার পক্ষ নেবে, আবার তাদের প্রতিপক্ষ শক্তি আমেরিকা এটার বিরুদ্ধে অবস্থান নেবে, তৃতীয় একটা পক্ষ তারা চুপ থাকবে। ফলে পৃথিবী এই তিন ভাগে বিভক্ত হয়ে গেছে, যাদের শক্তি আছে তারা যা খুশি তাই করছে। ভবিষ্যতে এটা আরো বাড়বে বলে ধারণা করি আমরা। সেই হিসেবে আসলে বিশ্বের সাধারণ মানুষের অনেকটা রাজনৈতিক নেতৃত্বের যেই সিদ্ধান্তের কারণে দুর্ভোগে পড়তে হয়, তাতেই আসলে পড়তে হতে পারে বলে সবাই মনে করেন। ধন্যবাদ আমাদের সাথে ডক্টর শান্ত যুক্ত হয়েছেন, এবং একই সাথে ধন্যবাদ আমাদের সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম যুক্ত হয়েছেন। দর্শক, একাত্তর জার্নাল শেষ করতে হচ্ছে। আরও অন্যান্য বিষয় নিয়ে আগামীতে আবারও কথা হবে, নিশ্চয়ই সাথে থাকবেন।